বুকে যেন কেউ চাকু মেরে কলিজা বের করে নিয়েছে। সায়রা বলে জোরে একটা চিৎকার দিল। পাশের রুমের অসুস্থ বাবা সজাগ হয়ে গেল, ছেলেটাও সজাগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে সায়রা আর তার খাটের সঙ্গীও। সঙ্গীটাকে পালানোর সুযোগ করে দিয়েছে উদয়। তার দিকে চোখ তুলেও তাকায়নি। এই সঙ্গী আর কেউ না, যে তাকে এত ভালো বেতনের একটা চাকরি খুঁজিয়ে দিয়েছে এটা সে। তার টাকা পয়সার অভাব নেই, এমপির ছেলে বলে কথা। ছেলেটা বাবাকে দেখে খুশি হয়েছে বেজায়, এত কিছু বুঝেনি। ছেলেটা আবার ঘুমিয়ে গেলে সায়রাকে কান্নাসিক্ত নরম গলায় উদয় একটা কথাই জিজ্ঞাসা করে। কথা ছিল আমরা সারা জীবন গাছতলায় থাকবো, তবুও আলাদা হব না। আর না জানি কবেই তুমি আমার থেকে আলাদা হয়ে গিয়েছো। বলো না কেন, ছেলেটার কথা একবারও ভাবনি? সায়রা মুখের উপরেই বলে দেয়, আমার কথা কে ভাবে? বছরে একটা শাড়ি ছাড়া কি দিতে পারিস তুই? উদয় নিরুত্তর। এরকম একটা দিন উদয়ের জীবনে আসবে স্বপ্নেও ভাবেনি। সে খুব ভালো করেই বুঝতে পারছে 7 বছরের প্রেমিকা সায়রা আর 7 বছরের স্ত্রী সায়রা কোনোটাই সে নেই। এক কাপড়ে চলে যায় বাইরে, সেখানে তার প্রেমিক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। সকালে উঠে ছেলে ফারাজ মাকে খুঁজেছে, মা যে নেই, ছেড়ে চলে গিয়েছে। উদয় লুকায়নি, স্পষ্ট বলে দিয়েছে মা তোমাকে আমাদের ছেড়ে ভালো থাকতে চলে গিয়েছে। তারপর থেকে ফারাজ নাওয়া খাওয়া বন্ধ করে চুপচাপ বসে থাকতো। বাবার অসুস্থতা একটু নয়, অনেক বেশি বেড়ে গিয়েছে। এতটাই বেড়ে গিয়েছে যে সায়রা চলে যাওয়ার 3 দিনের মাথায় মারা যান। এর ভিতরে উদয়ের ফোন বন্ধ ছিল একটানা 1 সপ্তাহ। সে কারণে আনিকার ফোন ধরতে পারেনি সে। আজকে ছেলেকে নিয়ে আবার আনিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে উদয়। দরকার পড়লে আনিকার পায়ে পড়ে মাফ চাইবে, চাকরি ছেড়ে দিবে, ছেলেটাকে নিয়ে গ্রামেই থাকবে। আনিকার সামনে উদয় আর তার ছেলে। আনিকা উদয়ের ছেলেটাকে খেয়াল করে ভালো করে দেখছে। ঠিক নাকের বাম পাশে একটা তিল ফারাজের, আর আনিকারও সেখানেই একটা তিল। ছেলেটাকে কাছে ডাকতে ইচ্ছে হলেও ডাকেনি, মনের অবস্থা মৃত্যুশয্যাশায়ী তার। আনিকা কষ্ট হলেও উদয়ের কাছে সবকিছু খুলে বলে ক্ষমা চেয়ে নিল। আনিকার এরকম অবস্থাতে কিভাবে সে বলবে যে ছেলেটা দাঁড়িয়ে আছে পাশে সে তারই সন্তান? উদয় বলেনি, ভেবেছিল চলে যাবে। আনিকা শেষে বলল, পিচ্ছিটা কে, ভাতিজা? এই কথা শুনে ফারাজ কান্না করে দিয়ে বলল, আমি তোমার ভাতিজা আব্বু। তুমিও মায়ের মতো আমাকে ছেড়ে চলে যাবে তাহলে? আমাকে বিক্রি করে দিতে এনেছো এখানে? আমি কি এতই খাই পড়ি? আনিকা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে স্বাভাবিক হয়ে বলল, আপনার ছেলে আপনার মতোই হয়েছে। কথার কড়া জবাব দিয়ে দেয়। আনিকার এরকম স্বাভাবিক আচরণে উদয় অবাক হয়। আনিকার যে আর কিছুই আসে যায় না উদয় বিবাহিত না অবিবাহিত তা নিয়ে, বরং উদয়ের ছেলেটাকে দেখে ভালোই লেগেছে। নাকের বাম পাশের তিলটার জন্য ভুলতেও পারবে না কোনোদিন। উদয় চলে যায়নি, বা আনিকাও চাকরিচ্যুত করেনি মিথ্যা বলার জন্য। অবশ্যই করত, শুধু ছেলেটার জন্য। না হয় আনিকা মিথ্যা সহ্য করার মতো বেটি নয়। শত যাই হোক, অফিসের পাশে ছোট বাসা নিয়েছে উদয়। বাপ ছেলে ভালোই থাকে, একটা স্কুলে ভর্তি করিয়েছে ফারাজকে। আনিকা রোজ লুকিয়ে একবার দেখা করে আসে, উদয়কে জানতে দেয় না। ফারাজকে মানা করে দেওয়াতে সেও বলে না। বাঘের গল্প শোনাচ্ছিল ফারাজকে উদয়। ঘুমাচ্ছে না সে। হঠাৎ বলে উঠল, আচ্ছা আব্বু, আম্মু ডাকটা কি খুব খারাপ? আম্মু ডাকলে কেউ কষ্ট পায়? তোমার অফিসের আন্টিটাকে আজকে আম্মু বলে ডেকেছিলাম, আর উনি সমানে কান্না করলো কেন? উদয় অবাক হয়ে জিজ্ঞেস করলো, কখন? কখন আবার? দুপুরে। রোজই তো আমার জন্য টিফিনে এটা ওটা আনে, তুমি নাকি পাঠাও, আবার তোমাকে বলতেও নিষেধ করে। কিন্তু আজকে উনি অনেক কান্না করেছে, আমার ভালো লাগছে না। ফোন দাও না, সরি বলি। উদয় আবার বিড়ম্বনায় পড়ে গেল। ফোন দিতে বাধ্য হলো প্রায়, না হলে ঘুমাচ্ছেই না। আনিকা ফোন ধরতেই ফারাজ বলল, সরি আন্টি, আমি আপনাকে কাঁদিয়েছি আজ। আনিকার নীরব কান্নার শব্দ শুনতে পাচ্ছে উদয়। জবাব দিল, রোজ কাঁদাবে এভাবে আম্মু বলে? আচ্ছা বলবো। এভাবে ওরা কথা বলতেই আছে। পিচ্ছি ছেলেটা কত কথা বলতে পারে উদয় ভাবছে। কে জন্ম দিল আর কে মা হলো?
এভাবেই একটু একটু করে ফারাজকে নিয়েই ফেলেছে আনিকা। ছেলেটা তার কাছে আসতেই চায় না। এক চাঁদনি রাত্রে আনিকাকে ফোন দিয়ে বলল, পৃথিবীর চাঁদ আকাশে আর আমার চাঁদটা আপনার কাছে, তাকে ছাড়া আমার ঘুম হয় না। নিয়ে যান এসে, আমি কি আটকে রেখেছি? না, কিন্তু চাইলে আমাকে আটকে রাখতে পারেন, আমার এত সাহস নেই। ফোনটা কেটে আনিকা ঠিকই খুশিতে আত্মহারা। ৯ তারিখে তাদের বিয়ে হয়। হানিমুন করতে যায় গ্রামের বাড়ি। এখন উদয় অফিসের না হলেও ঘরের কুকার। শ্বশুর বাড়িতে সে থাকে না, সেই ছোট বাসাতেই থাকে। আনিকারও সেখানে থাকতে কোনো আপত্তি নেই। লোকেরা কত কিছু বলে, আনিকা সেদিকে কোনো কানই দেয় না। কিছু বছর পরের কথা, সূর্যি মামা এখনো উকি দেয়নি। আনিকা উদয়কে ডেকে বলল, আচ্ছা তোমার রক্তের গ্রুপ কি? ও পজিটিভ। তাহলে জলদি ওঠো, একজনকে রক্ত দিতে হবে। সঠিক সময় না দিতে পারলে উনিও মারা যাবে, ওনার পেটের সন্তানও মারা যাবে। তোমারও তো ও পজিটিভ। তুমি ফারাজকে নিয়ে যাও, একেবারে স্কুলে দিয়ে এসো, আমার ঘুম পাচ্ছে খুব। খালি ঘুম আর ঘুম, এই ঘুমই আমার ১ নম্বর সতীন। কবে এই সতীনটাকে ছাড়বে বলো? কালকে ছাড়বো, আজকে যাও, মনে থাকে যেন। রোজই এক কথা বলে উদয়। আনিকারও উদয়কে এ নিয়ে বলতে ভালো লাগে। ফারাজকে নিয়ে আনিকা রক্ত দিতে চলে গেল। এরপর আরও ২ ঘন্টা ঘুমানোর পর উঠল উদয়। ভুলে ফারাজের স্কুল ব্যাগটা রেখে গিয়েছে তাড়াহুড়ায়। ফোন দিবে বলে ফোন তুলতেই আনিকার ফোন। ঘুম থেকে উঠা হয়েছে মহারাজের? তাহলে ফারাজের ব্যাগটা স্কুলে দিয়ে আসা হোক, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা, তারপর কি রক্ত দিলে? কিন্তু একটা ব্যাপার কি জানো, মহিলাটা কিভাবে যেন ফারাজের দিকে তাকাচ্ছিল। মহিলা? কি বলো? ফারাজের দিকে কিভাবে তাকাবে? কেন? আচ্ছা, নাম কি ওনার? শায়রা আক্তার। ওনার স্বামীটাও কি খচ্চর, একবারও নাকি দেখতে আসেনি। সবচেয়ে বেশি খারাপ লাগছে কি জানো, জীবনের প্রথম কাউকে রক্ত দিলাম আর সে তারপর ১ ঘন্টাও বাঁচল না, বাচ্চা সহ মারা গেল। উদয় চুপ হয়ে গেল কিছুক্ষণের জন্য, তারপর বলল, ডিসি ল্যাব হসপিটালে তো? কত নম্বর কেবিনে? ৭৭। কেন? আচ্ছা, আমার সময় নেই, পরে কথা হবে। তুমি ফারাজের ব্যাগটা জলদি দিয়ে যাও। আচ্ছা লক্ষ্মীটি। ঢং, রাখছি। উদয় তাড়াহুড়ো করে ফারাজের ব্যাগ দিয়ে হসপিটালে যায়। ৭৭ নম্বর কেবিনে গিয়ে দেখে এই শায়রা আক্তার আর কেউ নয়, তার প্রাক্তন প্রেমিকা, স্ত্রী এবং ছেলের আম্মুই। শায়রাকে দেখে নিজের অজান্তেই উদয়ের মুখ থেকে বেরিয়ে এলো, দুর্ভাগ্য তোমার শায়রা, এত ভালো একটা মেয়ের রক্ত নিয়েও বাঁচতে পারলে না। পরপারে আল্লাহ তোমাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ছিল জীবনের চাকা গল্পের শেষ পর্ব। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং টিকটক থেকে দেখে থাকলে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।